একজন মা নিজের সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে, এটা আমরা সবাই জানি। কিন্তু যদি সেই মাই নিজের অতীতে একটি ভয়ঙ্কর পাপের কারণে নিজের নাতির প্রাণ শয়তানের কাছে বন্ধক রেখে থাকে, তাহলে আর যখন সেই পুরনো অভিশাপ 8 বছর পর আবার ফিরে আসে, তখন শুরু হয় এমন এক বিভীষিকা যেখানে মৃত মানুষ ফিরে আসে, আত্মারা জেগে ওঠে আর নরকের দরজা খুলে যায় পৃথিবীর বুকে। তো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করছি কাফির মুভিটির দ্বিতীয় পর্ব। এই মুভিটির প্রথম পর্বটি আমার চ্যানেলেই আপলোড করা আছে, এক্সপ্লেন করা আছে। আপনারা অবশ্যই সেই এক্সপ্লেনটি দেখে নেবেন, কারণ ওইটার সাথে এইটা একদম কানেক্টেড। ওইটা না দেখলে আপনারা কিছুই বুঝবেন না। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মুভির এক্সপ্লেইন। তো মুভির শুরুতেই আমরা দেখতে পাই প্রথম পর্বের সেই ভয়ঙ্কর ঘটনার পর পুরো 8 বছর কেটে গিয়েছে। স্ক্রিনে দেখা যায় শ্রী এক জনমানবহীন জঙ্গল ঘেরা জায়গায় একা একা একটা গভীর গর্ত খুঁড়ছে। গর্ত খোঁড়া শেষ হলে সে একটি অদ্ভুত তান্ত্রিক সুরক্ষা কবচ বা তাবিজ বের করে। এরপর একটি জ্যান্ত সাপের মুখ চেপে ধরে ধারালো ছুরি দিয়ে তার চোখ উপড়ে নেয় এবং সেই চোখটি তাবিজের ভেতর পুরে দেয়। এখানেই শেষ নয়, শ্রী নিজের হাত কেটে তাজা রক্ত সেই তাবিজের উপর ঢেলে দিতে দিতে মন্ত্র জপতে থাকে, যেন এই তাবিজি শক্তি তার পরিবারকে পৃথিবীর সমস্ত অশুভ এবং পৈশাচিক ক্ষমতা থেকে রক্ষা করে এবং তাদের উপর সবসময় নজর রাখে। এরপর দৃশ্য চলে যায় ঘরের ভেতর। সেখানে অ্যান্ডি তার বোন ডিনাকে সারাক্ষণ আইন নিয়ে পড়াশোনা করার জন্য খেপাচ্ছিল। অ্যান্ডি হাসতে হাসতে বলে, সারাদিন এত সিরিয়াস থাকিস বলেই তুই এখনও সিঙ্গেল রয়ে গেলি। অ্যান্ডির স্ত্রী রিনাও এই মিষ্টি দুষ্টুমিতে সামিল হয়। আমরা দেখতে পাই অ্যান্ডি এবং রিনার মধ্যে ভালোবাসা ছিল চোখে পড়ার মতো। অ্যান্ডি রিনাকে পরামর্শ দেয় যে কোনো ল ফার্মে ইন্টার্নশিপ করার চেয়ে তাদের মৃত বাবা হারমানের রেখে যাওয়া আখের ব্যবসার দেখভাল করতে সাহায্য করলে বেশি ভালো হবে। কিন্তু ডিনা পরিষ্কার জানিয়ে দেয় ক্ষেত খামারের কাজ করলে তার এত বছরের আইনের পড়াশোনায় সম্পূর্ণ বরবাদ হয়ে যাবে। সে তার নিজের ক্যারিয়ারই করতে চায়, আর বাবার ব্যবসা দেখা করার জন্য তো তার ভাই অ্যান্ডি একাই যথেষ্ট। রানী তখন ডিনাকে বলে, আসলে তোর ভাই তোকে নিজের থেকে দূরে পাঠাতে চায় না, তাই এসব বাহানা করছে। এমনই হাসি খুশি মুহূর্তের মাঝেই শ্রী ঘরের ভেতর ঢোকে এবং সোজা চলে যায় মেইন দরজার দিকে। দরজায় ঝুলিয়ে রাখা সেই তান্ত্রিক সুরক্ষার পোটলাটি সে খুব খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে শুরু করে। শ্রী সেই পোটলার গায়ে থাকা কালো গোল দাগগুলো গুনতে গুনতে বিড়বিড় করে বলে, এখানে 5টি দাগ আছে, অর্থাৎ বেজোড় সংখ্যা। রানী কৌতূহলী হয়ে কারণ জিজ্ঞাসা করলে ডিনা তাকে ঘরের ভেতরের আসল কুসংস্কারটা বুঝিয়ে বলে। ডিনা জানায় তাদের মা শ্রীর বিশ্বাস অনুযায়ী এই পোটলার গায়ের দাগের সংখ্যা যদি কখনো জোড় সংখ্যা অর্থাৎ 6 হয়ে যায়, তবে বুঝে নিতে হবে এই পরিবারের ওপর চরম কোনো পৈশাচিক বিপদ ধেয়ে আসছে। এরপর শ্রী সবাইকে আড্ডা বন্ধ করে সকালের নাস্তা খাওয়ার জন্য ডাকে। খাবার টেবিলে বসার পর অ্যান্ডির চোখ হঠাৎ করেই তার মায়ের হাতের সেই তাজা কাটা দাগটার উপর পড়ে। অ্যান্ডি বেশ বিরক্ত হয়ে নিজের মাকে বলে, মা, বাবা মারা যাওয়ার আজ 8টা বছর কেটে গেছে, তাও তুমি কেন রোজ রোজ নিজের রক্ত দিয়ে এই তান্ত্রিক আচারগুলো পালন করে চলছো? শ্রী অত্যন্ত ভারী এবং গম্ভীর গলায় বলে, আমি এগুলো শুধু আমাদের নিরাপত্তার জন্য করি। আমি আমার জীবনে আর কাউকে হারাতে চাই না। 8 বছর আগে যা ঘটেছিল তা কতটা ভয়ানক ছিল তা শুধু আমিই জানি। আমরা মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসেছি। কথা বলতে বলতে শ্রী হঠাৎ করেই রানীর পেটের দিকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে শুরু করে। সে বলে, আজকাল রানীর ওজনটা বেশ বাড়ছে বলে মনে হচ্ছে, ও কি সন্তান সম্ভবা? অ্যান্ডি বিষয়টাকে হালকা করার জন্য হাসতে হাসতে বলে, ধুর মা, ও আজকাল খুব জাঙ্ক ফুড খাচ্ছে, তাই হয়তো একটু মোটা হয়ে গেছে, প্রেগন্যান্সির কোনো ব্যাপারই না। কিন্তু আমরা দেখতে পাই এই কথা শুনে রানীর ফ্যাকাশে মুখে এক অদ্ভুত ভয়ের ছায়া ফুটে ওঠে। শ্রী অত্যন্ত কড়া গলায় তাদের দুজনকে ওয়ার্নিং দিয়ে বলে, এখন একদমই বাচ্চার কথা চিন্তা করবে না। অ্যান্ডি তার মায়ের এই অদ্ভুত এবং রুক্ষ আদেশ শুনে পুরোপুরি স্তব্ধ হয়ে যায় এবং জিজ্ঞাসা করে, এতে সমস্যাটা কোথায় মা? কিন্তু শ্রী একেবারে চুপ হয়ে যায়, যেন সে মনের ভেতর এক ভয়ঙ্কর এবং অন্ধকার রহস্য লুকিয়ে রেখেছে। নাস্তা শেষ করে অ্যান্ডি আর ডিনা যখন কাজের জন্য বেরিয়ে যায়, শ্রী তখনও দরজায় দাঁড়িয়ে রানীর সামান্য বেরিয়ে থাকা পেটের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। শ্রীর এই তীক্ষ্ণ নজর দেখে রানীর প্রচণ্ড অস্বস্তি আর ভয়ে ঘরের ভেতর চলে যায়। ওদিকে আখের ক্ষেতে পৌঁছে অ্যান্ডি তার একজন কর্মচারী সেনোর কাছ থেকে জানতে পারে যে তারা ফসলের ক্ষতি করা সমস্ত বুনো ঘাস পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে।
অ্যান্ডি স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ আগের বছর ফসলের কোয়ালিটি 5% কমে যাওয়ায় তাদের ব্যবসায় বড় ক্ষতি হয়েছিল। অন্যদিকে স্ত্রী তার মনের ভয় দূর করতে তার নতুন তান্ত্রিক গুরু কিরোজোর কাছে পৌঁছায়। কিরোজো তাকে অভয় দিয়ে বলে, যতক্ষণ তোমার ঘরের দরজায় ওই সুরক্ষা কবচ থাকবে, কোনো অশুভ আত্মা তোমার সীমানায় পা রাখতে পারবে না। তাই তুমি একদমই চিন্তা করো না। স্ত্রী তখন স্বীকার করে যে এখন পর্যন্ত বড় কোনো বিপদ না ঘটলেও তার মনের ভেতর এক অদ্ভুত ছটফটানি আর অজানা ভয় সারাক্ষণ তাড়া করে বেড়াচ্ছে। কিরোজো তখন বলে, আমাদের মনের ভয় সাধারণত বাইরে থেকে আসে না স্ত্রী, ওটা আমাদের নিজেদের ভেতর থেকেই জন্ম নেয়। তুমি কি কোনো সত্য লুকিয়ে যাচ্ছ? এরপর কিরোজো একটি বিশেষ আয়না নিয়ে তার উপর জল ঢেলে মন্ত্র জপতে শুরু করে। অলৌকিকভাবে সেই আয়নার উপরে জল ফুটন্ত তেলের মতো বুদবুদ তুলে ফুটতে শুরু করে। তা দেখে কিরোজো স্ত্রীর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই নিশ্চিত যে অতীতে সেই সমস্ত অশুভ অধ্যায় চিরতরে শেষ হয়ে গিয়েছে? ঠিক এই মুহূর্তেই এক ভয়ঙ্কর অঘটন ঘটে। অ্যান্ডির স্বাদের আখের খেতে হঠাৎ করেই দাউ দাউ করে আগুন লেগে যায়। আর একই সময় স্ত্রীর নিজের বাড়িতে দেয়াল থেকে স্ত্রীর বাবা মায়ের পুরনো বাঁধা ছবিটা আচমকা নিচে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। স্ত্রী বাড়িতে ফিরে এসে যখন মেঝেতে সেই ভাঙা ফ্রেমটি দেখে, সে আতঙ্কে শিউরে ওঠে। সে তড়িঘড়ি করে ল্যান্ডলাইন থেকে তার বাবা মাকে ফোন করার চেষ্টা করতে থাকে, কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টা করার পরেও ওপার থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। অ্যান্ডি বাড়িতে ফিরে তার মাকে শান্ত করার চেষ্টা করে, বলে, মা, একটা সাধারণ ছবির ফ্রেম পড়ে যাওয়া মানেই কোনো অমঙ্গল নয়। হয়তো নানা নানুর ল্যান্ডলাইন খারাপ আছে বা ওরা বাইরে গেছে। তুমি এই কুসংস্কার নিয়ে এত চিন্তা না করে প্লিজ খাবারটা খেয়ে নাও। কিন্তু স্ত্রীর মন বারবার বলছিল তার বাবা মায়ের সাথে খুব খারাপ কিছু একটা ঘটে গেছে। স্ত্রীর এই অতিরিক্ত প্রোটেক্টিভ আর অদ্ভুত আচরণে অ্যান্ডি আর ডিনা দুজনেই বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। অ্যান্ডি তার মাকে শান্তিতে বাঁচার অনুরোধ করলে স্ত্রী প্রচণ্ড রেগে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে ডিনা তার মায়ের রাগ ভাঙানোর জন্য তার প্রিয় আদা চা বানিয়ে নিয়ে যায় এবং বলে যে নানা নানু নিশ্চয়ই ভালো আছেন, তুমি চিন্তা করো না। সেই রাতে স্ত্রী এক অত্যন্ত ভয়ানক দুঃস্বপ্ন দেখে। সে দেখে তার বাবা মায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। বারবার নক করার পরেও কেউ দরজা খুলছে না, কিন্তু হাত দিতেই দেখা যায় দরজাটা ভেতর থেকে খোলাই ছিল। স্ত্রী ঘরের ভেতর পা রাখতেই চমকে ওঠে। সে দেখে ডাইনিং টেবিলের উপর ধোয়া ওঠা গরম চা আর ইন্দোনেশিয়ার বিখ্যাত নাস্তা সাজানো রয়েছে। স্ত্রী ভালো করেই জানতো তার বুড়ো বাবা মা কখনো খাবার এভাবে ফেলে রেখে কোথাও যাবে না। হঠাৎ করেই তার নজর যায় মেঝের দিকে, যেখানে তাজা রক্তের দাগ পড়ে রয়েছে। ঠিক তখনই পাশের ঘর থেকে একটা দরজা খোলার অদ্ভুত আওয়াজ হয়। স্ত্রী কাঁপতে কাঁপতে তার মায়ের ঘরের ভেতর ঢোকে এবং বিছানার দিকে তাকাতেই তার চিৎকার আটকে যায়। সে দেখে বিছানার উপর তার মায়ের কলা কাটা রক্তাক্ত লাশ পড়ে রয়েছে। আর ঠিক তখনই পেছনের আলমারির ভেতর থেকে খড়খড় শব্দ করে তার বাবা বেরিয়ে আসে, যার মাথার ঠিক মাঝখানে কেউ একটা ধারালো কুড়াল জ্যান্ত গেঁথে রেখেছে। স্ত্রীর মরা মা যখন আচমকা হাত বাড়িয়ে স্ত্রীর হাতটা শক্ত করে চেপে ধরে, ঠিক তখনই স্ত্রী চিৎকার করে ঘুম থেকে জেগে ওঠে। এটা একটা দুঃস্বপ্ন ছিল ঠিকই, কিন্তু স্ত্রী যেহেতু অতীতে নিজে কালো জাদুর সাথে যুক্ত ছিল, সে খুব ভালো করেই জানতো এই স্বপ্ন সাধারণ কোনো স্বপ্ন নয়, এটা আসলে এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। পরের দিন অ্যান্ডি আর রানী গোপনে হাসপাতালে যায়। ডাক্তার রানীকে চেক আপ করার পর হাসি মুখে সুখবর দেয় যে রানী 2 মাসের গর্ভবতী। তারা দুজনেই স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। কিন্তু বাড়ি ফেরার পথে রানী অ্যান্ডিকে বলে, আমার খুব ভয় করছে অ্যান্ডি, মা তো এখন কোনোভাবেই আমাদের বাচ্চা চায় না। অ্যান্ডি তাকে জড়িয়ে ধরে আশ্বস্ত করে যে মাকে এই সুখবরটা দেওয়ার এখনই সঠিক সময়, সে নিজেই এটা বুঝে নেবে। কিন্তু গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে অ্যান্ডি রাস্তার ধারে এক অদ্ভুত চাদর জড়ানো অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখে ভেতর থেকে কেঁপে ওঠে। তারা বাড়ি পৌঁছানোর আগেই ডিনা দৌড়ে এসে অ্যান্ডিকে জানায় যে দাদুর বাড়ি থেকে ফোন এসেছিল এবং দাদুর শরীর নাকি খুব খারাপ, তাদের এখনই সেখানে যেতে হবে। অ্যান্ডি মনে মনে আফসোস করে যে তার মায়ের রাতের সেই ভয়টাই শেষ পর্যন্ত সত্যি হলো। অ্যান্ডি আর রানী ডিনাকে রানীর প্রেগনেন্সির কথা জানালেও ডিনা বলে এখন মায়ের যে মানসিক অবস্থা, তাতে এই খবরটা গোপন রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। স্ত্রী তার ছেলে মেয়ে আর বৌমাকে নিয়ে তখনই তার বাবা মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ির ভেতর অ্যান্ডি তার আগের দিনের খারাপ ব্যবহারের জন্য স্ত্রীর কাছে হাত জোর করে ক্ষমা চায়। স্ত্রীও নিজের অতিরিক্ত ভয়ের জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করে বলে যে হয়তো সে ইদানিং একটু বেশি ভেবে ফেলছে। আর এই আবেগঘন মুহূর্তের মধ্যেই আমরা দেখতে পারি বাসাতে থাকা সেই সুরক্ষা কবচ বা পোটলাটা হঠাৎ করে ছিঁড়ে নিচে পড়ে যায়, আর সেখানে অলৌকিক উপায়ে আরও একটি কালো দাগ ফুটে ওঠে,
যার ফলে মোট দাগের সংখ্যা হয়ে যায় 6, অর্থাৎ জোড় সংখ্যা, মানে শয়তানের প্রবেশ এবার নিশ্চিত হয়ে গেছে। তারা যখন নানুর বাড়িতে পৌঁছায়, নানু তাদের খুব ভালোবাসা দিয়ে ঘরের ভেতর ডেকে নেয় এবং নিজের হাতে বানানো খাবার খাওয়ার জন্য ডাকে। স্ত্রী লক্ষ্য করে তার মায়ের মুখটা কেমন যেন মৃত মানুষের মতো ফ্যাকাশে এবং হলুদ হয়ে গেছে। ডাইনিং টেবিলে ঠিক সেই চা আর নাস্তা সাজানো ছিল যা স্ত্রী তার স্বপ্নে দেখছিল, কিন্তু এবার সেই খাবারগুলো ছিল বরফের মতো ঠান্ডা এবং তা থেকে এক পচা মাংসের পৈশাচিক দুর্গন্ধ বেরোচ্ছিল। স্ত্রী যখন সেই খাবারগুলো নিয়ে রান্নাঘরের দিকে যায়, দাদু তখন অ্যান্ডিকে বলে যে সে বাইরের স্টোর রুম মেরামত করতে যাচ্ছে। ওদিকে অ্যান্ডি আর রানী রান্নাঘরে গিয়ে দেখে অনেকগুলো পাতিল বা বাসনে রাখা সমস্ত খাবার পচে গিয়ে তাতে পোকা ধরে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল রান্নাঘরে। নানু একটি বন্ধ গ্যাস স্টোভের ওপর আস্ত কাঁচা মুরগির মাংস কড়াইয়ে নাড়ছিল, যার উপর কিলবিল করছিল শত শত সাদা পোকা আর মাছি। ডিনা এসে নানুকে দেখে ভাবে সে হয়তো বুড়ো বয়সে সবকিছু ভুলে যাচ্ছে এবং স্টোভ চালাতে ভুলে গেছে। শ্রী অ্যান্ডিকে বলে নানুকে ঘরে নিয়ে বিশ্রাম দিতে। ওদিকে রানী যখন ফ্রিজটা খোলে, ফ্রিজের ভেতরের পচা মাংসের গন্ধে সে প্রচণ্ডভাবে বমি করতে শুরু করে। শ্রী রানীকে বলে ফ্রিজের ওই পচা মাংসগুলো ফেলে দিতে, কিন্তু তাদের মনে প্রশ্ন জাগে এই দুই বুড়ো মানুষের ঘরে এত পচা মাংস কোথা থেকে এলো। ডিনা যখন বাইরে ময়লা ফেলতে যায়, সে হঠাৎ এক বিড়ালের কান্নার আওয়াজ শুনতে পায়। একই সাথে পাশের সেই বন্ধ স্টোররুমের ভেতর থেকে মাংস কাটার এক অদ্ভুত ও হাড়হিম করা শব্দ আসতে থাকে। কৌতূহলী হয়ে ডিনা যখন জানালা দিয়ে ভেতরে উঁকি মারার চেষ্টা করে, দাদু আচমকা তার সামনে এসে এক অদ্ভুত পৈশাচিক দৃষ্টিতে তাকায় এবং রুক্ষ গলায় বলে, ভেতরে খুব নোংরা ডিনা, আমি নিজেই পরিষ্কার করে নেব, তুমি ভেতরে যেও না। সেই রাতের খাবারের টেবিলে অ্যান্ডি তাদের পরিবেশ হালকা করার জন্য ছোটবেলার লুকোচুরি খেলার স্মৃতিচারণ করছিল। সে হাসতে হাসতে বলে, একবার আমি আমার দাদুর আলমারির ভেতর লুকিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর তোমরা সবাই আমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছিলে। ডিনা হাসতে হাসতে দাদু আর দাদিকে জিজ্ঞাসা করে, তোমাদের কি সেসব কথা মনে আছে? অ্যান্ডির এই গল্পের পর পুরো টেবিল যখন হঠাৎ একদম নিস্তব্ধ হয়ে যায়, ঠিক তখনই দাদু আর দাদি কোনো কারণ ছাড়াই অত্যন্ত বিকট এবং পৈশাচিক শব্দে হাহা করে হাসতে শুরু করে। তাদের সেই অদ্ভুত ও ভয়ানক হাসি দেখে মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য আত্মা তাদের শরীরকে নিয়ন্ত্রণ করছে, এবং অনেক পরে তারা অ্যান্ডির জোকসটা বুঝতে পেরেছে। রাতে শ্রী ডিনাকে আড়ালে ডেকে বলে, আমার মনে হয় দাদু আর দাদির ডিমেনশিয়া বা স্মৃতিভ্রম রোগ হয়েছে। এই বুড়ো বয়সে ওদের একা রাখা ঠিক হয়নি। আমরা ফেরার সময় ওদের আমাদের সাথেই নিজেদের বাড়ি নিয়ে যাব। কিন্তু মাঝরাতে এক চরম আতঙ্কের দৃশ্য সামনে আসে। ঘরের ভেতর সবাই যখন ঘুমাচ্ছিল, তখন দাদু আর দাদির শরীর হাওয়ায় ভাসতেছিল, অলৌকিকভাবে শূন্য বাতাসে ভেসে উঠতে শুরু করতেছিল। একই সময় রানী জল খাওয়ার জন্য ঘর থেকে বেরোলে সে দেখে দাদু অন্ধকারের ভেতর রোবটের মতো হেঁটে বেড়াচ্ছেন। রানী ভয় পেয়ে জিজ্ঞাসা করলে দাদু আচমকা তার সামনে এসে খুব স্বাভাবিক গলায় বলে, তোমার দাদির মাঝে মাঝে ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে, তুমি চিন্তা করো না, আমি ওকে দেখে রাখছি। পরদিন সকালে ডিনা তার সে হারিয়ে যাওয়া পোষা বিড়ালটিকে আবার খুঁজতে শুরু করে। ওদিকে বাথরুমে ঢুকে শ্রী স্যানিটারি প্যাডের ওপর প্রচুর তাজা রক্তের দাগ দেখে প্রচণ্ড বিভ্রান্ত আর আতঙ্কিত হয়ে পড়ে, কারণ ডিনার পিরিয়ডস হয়নি আর রানী তো গর্ভবতী। তাহলে এই ঘরের ভেতরে এই রক্তের দাগ কার? অ্যান্ডি রানীর এই মানসিক চাপ দূর করার জন্য তাকে বাইরের জঙ্গল আর লেকের ধারে ঘুরতে নিয়ে যায়। সেখানে এক মনোরম হ্রদের পাশে বসে রানী অ্যান্ডিকে চেপে ধরে এবং তাদের বাবার মৃত্যুর আসল সত্যিটা জানতে চায়। অ্যান্ডি প্রথমে রানীর কাছ থেকে প্রতিজ্ঞা করিয়ে নেয় যে সত্যিটা জানার পর সে অ্যান্ডির পরিবারকে ভুল বুঝবে না। অ্যান্ডি তখন তাদের অতীতের সেই ভয়ানক গোপন অতীত ফাঁস করে। অ্যান্ডি বলে, বহু বছর আগে আমার মা শ্রী বাবা হারমানকে পাওয়ার জন্য লায়লা নামের এক মহিলার ওপর তান্ত্রিক জার্ভোর সাহায্যে ভয়ঙ্কর কালো জাদু করেছিল। লায়লা তখন গর্ভবতী ছিল। এর 20 বছর পর লায়লা আর তার মেয়ে হানুম ফিরে আসে প্রতিশোধ নিতে এবং কালো জাদুর মাধ্যমে তারা আমার বাবাকে নির্মমভাবে হত্যা করে। সেই হামলায় আমি, মা আর ডিনাও মরতে বসেছিলাম, কিন্তু আমি শেষ মুহূর্তে গিয়ে নিজের মা আর বোনকে বাঁচাতে লায়লা আর হানুমকে জ্যান্ত আগুনে পুড়িয়ে মেরে ফেলি। হানুম আসলে আমার সাথে ভালোবাসা নাটক করে আমাদের পুরো পরিবারকে ধোঁকা দিয়েছিল। অ্যান্ডি যখন গল্পটা শেষ করে ঠিক তখনই হৃদের ওপার থেকে এক বিকট এবং ভুতুড়ে হাসির আওয়াজ অ্যান্ডির কানে আসে। রানী কিছু শুনতে না পেলেও অ্যান্ডি চোখ তুলে দেখতে পায় হৃদের ওপারে হানুমের সেই অর্ধেক পুড়ে যাওয়া কঙ্কালসার বিভৎস রূপ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে।
কিন্তু চোখের পলক ফেলতেই সেই অবয়ব আবার হাওয়া হয়ে যায়। একই সময় ডিনা জঙ্গলের ভেতর তার দাদুকে খুঁজতে খুঁজতে অনেক গভীরে চলে যায়। সেখানে এক ঝোপের আড়ালে গিয়ে ডিনা যা দেখে তা দেখে তার মুখের ভাষা হারিয়ে যায়। সে দেখে দাদু সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় নিজের শরীরে রক্ত মেখে এক ধারালো কুড়াল দিয়ে মাটিতে রাখা কোনো একটা জিনিসকে পশুর মতো কুচি কুচি করে কাটছে। দাদু যখন রক্তমাখা মুখ নিয়ে আচমকা ঘুরে ডিনার দিকে তাকায়, ডিনা ভয়ে চিৎকার দিয়ে সোজা বাড়ির দিকে দৌড় লাগায়। বাড়িতে ফিরে ডিনা দেখে স্ত্রী রান্নাঘরে দাঁড়িয়ে আছে এবং রান্নাঘর থেকে এক পৈশাচিক গন্ধ বেরোচ্ছে। ঘরের ভেতর দাদুমা এক কোনায় দাঁড়িয়ে বিড়বিড় করে বলছে পূর্ণিমার রাতে সব মরা জেগে উঠবে। স্ত্রী যখন তার মাকে জিজ্ঞাসা করে সে কি করছে, দাদি তখন এক চরম অশুভ হাসি দিয়ে কড়াইয়ের ঢাকনাটা সরায়। ডিনা আর স্ত্রী দেখে দাদি ডিনার সেই হারিয়ে যাওয়া পোষা বিড়ালটিকে কেটে সবার রাতের খাবারের জন্য রান্না করছে। বুড়ি হাসতে হাসতে বলে, আমি তোমাদের সবার জন্য স্পেশাল রান্না তৈরি করছি। আর এই বলতে বলতেই সে সেখানেই দাঁড়িয়েছিল। সেখানেই সে অনিয়ন্ত্রিতভাবে বাথরুম করে দেয়। স্ত্রী প্রচণ্ড ধাক্কা খেলেও এখনও ভাবছিল হয়তো এটা ডিমেনশিয়ার চরম পর্যায়ে। সে তার মাকে বাথরুমে নিয়ে যায় পরিষ্কার করার জন্য, কিন্তু যখন তার পিঠের জামাটা তোলে স্ত্রীর পায়ের তলার মাটি সরে যায়। সে দেখে তার মায়ের পুরো পিঠ জুড়ে চামড়া পচে গিয়ে গভীর ক্ষত তৈরি হয়েছে এবং তা থেকে মরা মানুষের মতো দুর্গন্ধ বেরোচ্ছে। স্ত্রী কাঁদতে কাঁদতে নিজের মায়ের কাছে ক্ষমা চেয়ে বলে সে তাকে খুব তাড়াতাড়ি ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবে। বাইরে ডিনা যখন তার বিড়ালটিকে মাটিতে চাপা দিচ্ছিল সে দেখে দাদু একটি রহস্যময় বস্তা পিঠে নিয়ে সেই বন্ধ স্টোররুমের ভেতর ঢুকছে। ডিনা আবার তার পিছনে দাদু আচমকা বাইরে বেরিয়ে এসে তাকে ধমক দেয় এবং ঘরের ভেতর চলে যেতে বলে। সেই রাতে ডিনা স্ত্রীকে বোঝানোর চেষ্টা করে বলে, মা, এটা কোনো ডিমেনশিয়া রোগ নয়, এটা পরিষ্কার কালো জাদু। কাল রাতে আমি যা দেখেছি ওটা আমাদের আসল দাদু হতেই পারে না। কিন্তু স্ত্রী নিজের পাপ আর ভয় ঢাকতে ডিনার ওপর প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার করে বলে, আগে যখন আমি কালো জাদুর কথা বলতাম তোমরা সবাই আমাকে পাগল বলতে, কুসংস্কারচ্ছন্ন বলতে, চুপ করিয়ে দিতে। আর আজ আমি যখন একটু স্বাভাবিক থাকার চেষ্টা করছি তখন তোমরাই সারাক্ষণ কালো জাদু আর ভূত দেখছো। স্ত্রী ডিনাকে এই বিষয়ে আর একটা কথাও বলতে বারণ করে দেয়। ওইদিকে অ্যান্ডি রাতের বেলা বাথরুমে গিয়ে দেখে তার সামনে হানুমের সেই পোড়া ভূত দাঁড়িয়ে আছে। হানুম তাকে উপহাস করে বলে, তোর মা তোর পেটের এই সন্তানকে কখনই মেনে নেবে না অ্যান্ডি, তোদের এই সুখের দিন এবার শেষ হতে চলেছে। অ্যান্ডি প্রচণ্ড ঘামতে ঘামতে বাথরুম থেকে বেরিয়ে এলে রানী তার এই অবস্থা দেখে তার কারণ জিজ্ঞাসা করে, কিন্তু অ্যান্ডি সত্যিটা লুকিয়ে যায়। স্ত্রী সেই রাতে তার বাবা মায়ের ঘরের দরজা খুলে দেখে তারা দুজন চুপচাপ বিছানায় শুয়ে আছে। কিন্তু স্ত্রী যেই দরজা বন্ধ করে চলে যায় পরের 1 সেকেন্ডের মধ্যে সেই দুই বৃদ্ধ মানুষ রোবটের মতো একসাথে বিছানায় উঠে বসে এবং অন্ধকারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন তারা স্ত্রীর চলে যাওয়ার অপেক্ষাই করছিল। এরপর মাঝরাতে ডিনার ঘুম ভেঙে যায় এবং অদ্ভুত জাপানিজ ভাষার ভুতুড়ে বা লরি বা গান শুনে। ডিনা ঘরের বাইরে এসে দেখে তার দাদি চুপচাপ হেঁটে বাইরের অন্ধকারের দিকে চলে যাচ্ছে। আর ঠিক একই সময় সেই বন্ধ স্টোররুম বা শেডের ভেতর থেকে দাদুর গলায় ঠিক সেই একই সুর ভেসে আসছে যে পূর্ণিমার চাঁদের নিচে সব মরা জেগে উঠবে। ডিনা সাহস করে সেই স্টোররুমের জানালার ফাঁক দিয়ে ভেতরে উঁকি মারার চেষ্টা করতেই আচমকা স্টোররুমের দরজাটা খুলে যায় এবং দাদু চোখ দুটো বড় বড় করে এক বিশাল কুড়াল হাতে নিয়ে ডিনাকে কাটার জন্য তাড়া করে। ডিনা প্রাণ ভয়ে চিৎকার করতে করতে ঘরের ভেতর ছুটে এসে মেইন দরজাটা বন্ধ করে দেয়। দাদু বাইরে থেকে প্রচণ্ড জোরে দরজায় কুড়াল দিয়ে আঘাত করতে থাকে। ডিনা দরজার সাথে পিঠ ঠেকিয়ে ভয়ে কাঁপতে থাকে, কিন্তু মাত্র কয়েক সেকেন্ড পর বাইরের সেই আঘাতের শব্দ হঠাৎ বন্ধ হয়ে যায়। আর পরের মুহূর্তেই ডিনা পেছন ঘুরে দেখে দাদু একদম স্বাভাবিক পোশাকে স্বাভাবিক মানুষের মতো তার পেছনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, এত রাতে তুই জেগে আছিস কেন ডিনা, পানি খাবি? ডিনা ভয়ে কাঁপতে কাঁপতে পানির বাহানা করে নিজের ঘরে পালিয়ে যায়। নিজের ঘরের জানালা দিয়ে ডিনা যখন বাইরের সেই স্টোর রুমের দিকে তাকায় সে দেখে স্টোর রুমের উপরের তলায় এক রহস্যময় আলো জ্বলছে, অর্থাৎ এই অন্ধকার ঘরের ভেতর কেউ একজন লুকিয়ে আছে। একই রাতে সেই একই ভুতুড়ে গান শুনে রানীরও হঠাৎ ঘুম ভেঙে যায়। সে চোখ খুলেই ভয়ে জমে যায়। সে দেখে দাদি তার বিছানা ঠিক পাশে দাঁড়িয়ে এক অশুভ হাসি নিয়ে রানীর পেটের উপর নিজের ঠান্ডা হাতটা বোলাচ্ছে। দাদির চাউনি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল সে রানীর এই গোপন প্রেগনেন্সির কথা অলৌকিকভাবে জেনে গেছে। পরদিন সকালে ডিনা স্ত্রীকে আবার বোঝানোর চেষ্টা করে যে
কাল রাতের দাদু আসলে দাদু ছিল না, কিন্তু শ্রী তার কথায় কানই দেয় না। ওদিকে রানী অ্যান্ডিকে একা পেয়ে কান্নায় ভেঙে পড়ে এবং বলে, অ্যান্ডি, আমি এই অভিশপ্ত বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। দাদুর এই রহস্যময় আর পৈশাচিক আচরণ আমাকে মেরে ফেলবে। আমাদের এখনই এখান থেকে চলে যেতে হবে। অ্যান্ডি তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলে যে তারা খুব তাড়াতাড়ি তাদের বাড়ি ফিরে যাবে। এরপর দাদি তার কোনো ক্ষতি করবে না। কিন্তু এরপরই রানী ডিনাকে আড়ালে ডেকে মাঝরাতে সেই ভয়ঙ্কর ঘটনার কথা জানায় যে দাদি কিভাবে তার গর্ভবতী পেটের উপর হাত বোলাচ্ছিল। রানীর মুখে দাদু আর দাদির সেই পৈশাচিক আচরণের কথা শুনে ডিনার বুকের ভেতরটা কেঁপে ওঠে। অ্যান্ডি তখনও বিষয়টাকে হালকাভাবে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারা জানতো না যে শয়তানের আসল মরণফাত্য মাত্র শুরু হয়েছে। পরের দিন সকালে শ্রী যখন বাইরে বাগানের গাছে জল দিচ্ছিল, তখন হঠাৎ করেই তাদের বাড়ির বেড়ার কাছে এক রহস্যময় লোক এসে দাঁড়ায়। লোকটি জানায় যে সে মসজিদের চাঁদার জন্য এসেছে। শ্রী তাকে চাঁদা দিতে গেলে লোকটি এক অদ্ভুত কথা বলে। সে বলে, কয়েকদিন আগেও আমি এই বাড়িতে এসেছিলাম, দরজায় জানালায় অনেক ধাক্কাধাক্কি করেছিলাম, কিন্তু ভেতর থেকে কেউ সাড়া দেয়নি। পুরো বাড়ি খালি ছিল। বাড়ির আসল মালিকটা কি অবশেষে ফিরে এসেছে? এই কথা শোনা মাত্রই শ্রীর মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে, কারণ সে ভালো করেই জানতো তার এই বৃদ্ধ বাবা মা একদিনের জন্য এই জনমানবহীন বাড়ি একা ফেলে রেখে কোথাও যেতেই পারেন না। শ্রী আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ঘরের ভেতর ছুটে যায়, কিন্তু পুরো বাড়ি খুঁজেও দাদু আর দাদির কোনো পাত্তাই খুঁজে পায় না। শ্রী অ্যান্ডি আর ডিনাকে ডেকে অস্থির হয়ে সব কথা জানায়। ডিনা তখন মনে করিয়ে দেয় যে সে তার দাদুকে কুড়াল হাতে জঙ্গলের দিকে যেতে দেখেছিল। আর কোনো উপায় না পেয়ে শ্রী, অ্যান্ডি, ডিনা এবং রানী সবাই মিলে সেই ঘন জঙ্গলের দিকে ছুটে যায় এবং দাদু দাদির নাম ধরে চিৎকার করতে থাকে। ডিনা সবাইকে নিয়ে সোজা সেই জায়গায় পৌঁছায় যেখানে সে তার দাদুকে দেখেছিল, কিন্তু সেখানে পৌঁছানো মাত্রই তাদের সামনে আসে এক বীভৎস দৃশ্য। বনের এক জায়গায় সারি সারি মাথা কাটা ছাগলের রক্তাক্ত লাশ পড়েছিল। অ্যান্ডি এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ডিনাকে অবিশ্বাসের সুরে জিজ্ঞাসা করে, ডিনা, তোর কি সত্যি মনে হয় এই পৈশাচিক কাজগুলো আমাদের দাদুই করতে পারে? ডিনা অত্যন্ত কষ্ট পেয়ে বলে যে মায়ের মতো অ্যান্ডিও এখন তাকে আর বিশ্বাস করছে না। এইসব পচা রক্ত আর কাটা লাশের গন্ধ সহ্য করতে না পেরে রানী আবারও বমি করতে করতে কিছুটা দূরে এক গাছের আড়ালে চলে যায়। আর তখনই তার চোখের সামনে ভেসে ওঠে এক কুৎসিত চেহারা, পার্ট 1-এর সেই মৃততান্ত্রিক যার ভোর ভয়ঙ্কর জ্যান্ত রূপ। রানী ভয়ে চিৎকার করে উঠতেই অ্যান্ডি ছুটে আসে, আর অ্যান্ডি আসা মাত্রই সেই অশুভ অবয়ব বাতাসে মিলে যায়। খুঁজতে খুঁজতে রাত হয়ে গেল, তারা বুড়ো দাদু আর দাদিকে কোথাও খুঁজে পায় না। চরম হতাশা আর আতঙ্কিত হয়ে তারা যখন বাড়ি ফিরে আসে, তখন বাড়ি ঢোকা মাত্রই থমকে দাঁড়ায়। দেখে বন্ধ বাড়ির ভেতর থেকে এক অদ্ভুত গ্রামোফোন বা গানের আওয়াজ আসছে। তারা বসার ঘরে গিয়ে যা দেখে তাদের সবার চোখ কপালে ওঠে। দেখে দাদু আর দাদি ঘরের লাইট বন্ধ করে সেই সুরের তালে তালে এক পৈশাচিক নাচ নাচছে, আর তাদের দুজনের পায়ে লেগে রয়েছে জঙ্গলের তাজা কাদা। অর্থাৎ তারা জঙ্গলে ছিল, আর ডাক্তার দেখাবে না বলেই তারা এইসব নাটক করছিল। শ্রী তার মায়ের পা পরিষ্কার করার সময় জিজ্ঞাসা করে যে তারা কেন জঙ্গলে গিয়েছিল, কিন্তু দাদি শ্রীর কথায় কোনো উত্তর না দিয়ে এক দৃষ্টিতে রানীর ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে থাকে। সে রানীর পেটের দিকে ইশারা করে এক অদ্ভুত আনন্দ নিয়ে বলে, একটি মায়ের অনুভূতি কখনো ভুল হতে পারে না। রানীর পেটে আমাদের বংশের প্রদীপ আসছে। অ্যান্ডি আর পরিস্থিতি লুকাতে না পেরে রানীর প্রেগনেন্সির কথা সবার সামনে কনফার্ম করে দেয়। কিন্তু এই সুখবর শুনে শ্রী আনন্দিত হওয়ার বদলে চরম বিরক্ত আর আতঙ্কিত হয়ে সোজা নিজের ঘরে চলে যায়। রানী কেঁদে ফেললে অ্যান্ডি তাকে সান্ত্বনা দেয়। ওদিকে অ্যান্ডি যখন বাথরুমে যায়, তার চোখের সামনে আবার হানুমের সেই আগুনে পোড়া কঙ্কাল রূপটা ভেসে ওঠে। হানুম অ্যান্ডিকে উপহাস করে বলে, তোর নিজের মাই তোর এই সন্তানকে দেখতে চাইছে না অ্যান্ডি। তোদের জীবনের এই সুখের দিন বড় জোর আর কয়েকটা দিন। অ্যান্ডি বাথরুম থেকে বেরিয়ে যখন দাদু আর দাদির ঘরের সামনে দিয়ে যাচ্ছিল, সে দেখে তাদের ঘরের বিছানা একদম খালি, অথচ বাইরে সেই বন্ধ স্টোর রুম বা শেডের উপর এবং নিচতলায় দাউ দাউ করে আলো জ্বলছে। অ্যান্ডি সাবধানে সেই স্টোর রুমের দরজার কাছে গিয়ে কান পাতে। সে শুনতে পায় ভেতর থেকে দাদু আর দাদি বারবার এক পৈশাচিক সুর বিড়বিড় করছে, পূর্ণিমার রাতে সব মরা জেগে উঠবে। অ্যান্ডি জানালার ফাঁক দিয়ে ভেতরে উকি মারতেই তার হৃদয় স্পন্দন বন্ধ হওয়ার জোগাড় হয়। সে দেখে দাদু আর দাদি পশুর মতো জ্যান্ত কাঁচা মাংস খুব দ্রুত কামড়ে কামড়ে খাচ্ছে। অ্যান্ডি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ভয়ে নিজের ঘরে পালিয়ে আসে। একই সময় শ্রী নিজের ঘরে শুয়ে দেখছিল যে তার ঘরের দরজাটা অলৌকিকভাবে একা একাই খুলে যাচ্ছে। সে যখন পরীক্ষা করতে চায়, তার চোখের সামনে ভেসে ওঠে তার মৃত স্বামী হারমানের আত্মা। হারমান শ্রীর দিকে আঙ্গুল তুলে অত্যন্ত ক্রোধের সাথে বলে, আজ আমাদের পরিবারের এই ধ্বংসের জন্য একমাত্র তুমিই দায়ী শ্রী। শ্রী চরম ভয়ে ডিনাকে ডাকতে গেলে ডিনার গলার বদলে পুরো ঘর জুড়ে গুজে ওঠে
তান্ত্রিক লায়লার সেই হাড়হিম করা পৈশাচিক অট্টহাসি। পরদিন সকালে ডিনা ঘুম থেকে উঠে টেবিলের উপর শ্রীর লেখা একটা চিঠি পায়। সেখানে লেখা ছিল, আমি এক অত্যন্ত জরুরি কাজে অ্যান্ডির গাড়িটা নিয়ে বাইরে যাচ্ছি। অ্যান্ডি এসে জানায় যে গাড়িটা সত্যি উধাও এবং সে আজই সবাইকে নিয়ে এই অভিশপ্ত বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিল। ওদিকে স্ক্রিনে দেখা যায় শ্রী একা গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছে এবং কালো জাদুর প্রভাবে তার নাক দিয়ে অনবরত কুচকুচে কালো রঙের রক্ত ঝরছে। ঘরের ভেতর রানী অ্যান্ডি আর ডিনাকে বলে যে সে যখন জঙ্গলে বমি করতে গিয়েছিল সে এক অদ্ভুত লম্বা কালো চাদর পরা তান্ত্রিককে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। এই কথা শোনা মাত্রই অ্যান্ডি আর ডিনা বুঝে যায় যে তান্ত্রিক জার্ভো নরক থেকে ফিরে এসেছে। অ্যান্ডিও তখন স্বীকার করে যে সে ইদানিং হানুমের ভূত দেখতে পাচ্ছে। ঠিক তখনই দাদি ঘরে ঢুকে এক বিকট হাসি দিয়ে বলে, তোমাদের সবার জন্য আজ আমি স্পেশাল খাবার বানিয়েছি, সবাই বাইরে এসো। অন্যদিকে শ্রী গাড়ি চালিয়ে সোজা পৌঁছে যায় তার তান্ত্রিক গুরু কিরোজার ডেরায়। সে কিরোজার পায়ে পড়ে কেঁদে বলে যে তার বৌমা সন্তান সম্ভবা এবং তাদের উপর শয়তানের এক ভয়ঙ্কর ছায়া পড়েছে। কিরোজা তখন বলে, শয়তান এত সহজে পিছু ছাড়ে না শ্রী। শ্রী হাত জোড় করে বলে, আমার পাপের শাস্তি শুধু আমাকেই দাও, কিন্তু আমার নিষ্পাপ পরিবারকে বাঁচিয়ে নাও। কিরোজা তখন অবাক হয়ে ভাবেন শ্রীর নিজের বাড়িতে তো এত শক্তিশালী সুরক্ষা কবচ আর মন্ত্র দেওয়া ছিল, তাহলে শয়তান ঘরের ভেতর ঢুকলো কি করে? কথা বলতে বলতেই হঠাৎ কিরোজার মাথায় আসল সত্যিটা বিদ্যুতের মতো খেলে যায়। সে চিৎকার করে বলে, শ্রী তোমরা এখন কোথায় আছো? শ্রী যখন বলে যে তারা তার বাপ মায়ের বাড়িতে আছে, কিরোজা মাথায় হাত দিয়ে বলে, সর্বনাশ হয়ে গেছে, শয়তান তোমাদের সাথে চাল চেলেছে। তোমাদের নিজের বাড়ির সুরক্ষা কবচ ভাঙা অসম্ভব ছিল বলেই শয়তান তোমার বাবা মায়ের অসুস্থতার নাটক রচিয়ে তোমাদের সেই অসুরক্ষিত বাড়িতে টেনে নিয়ে গিয়েছে। এই সত্যিটা যখন ওদিকে অ্যান্ডি আর ডিনাও বুঝতে পারে, তারা ঠিক করে এখনই এই বাড়ি ছাড়তে হবে। অ্যান্ডি ডিনা আর রানীকে এক ঘরে থাকতে বলে নিজে সেই বন্ধ স্টোররুমের তালা ভাঙতে চলে যায়, আর ডিনা যায় দাদুর ঘর চেক করতে। ঠিক তখনই দাদি রান্নাঘর থেকে রানীকে এক অদ্ভুত মায়াবী সুর দিয়ে নিজের কাছে ডাকতে শুরু করে। রানী ভয়ে কাঁপতে কাঁপতে রান্নাঘরের দিকে গেলে দাদু আর দাদি তাকে একটা চেয়ারে জোর করে বসিয়ে দেয় এবং তার কানের কাছে এসে শয়তানের ভাষায় বিড়বিড় করতে থাকে। ওদিকে কিরোজো তার ডেরায় এক বিশেষ আয়নার উপর জল ঢেলে তান্ত্রিক মন্ত্র জপ্ত শুরু করে। একই সময় অ্যান্ডি সেই স্টোররুমের তালা ভাঙতে সফল হয়। ঘরের ভিতর ঢুকতেই সে দেখতে পায় 4টে কাটা ছাগলের মাথা আর 4টে কালো জাদুর পুতুল, যাতে তাদের পুরো পরিবারের ছবি লাগানো ছিল। কিরোজোর মন্ত্রের শক্তিতে ওদিকে স্ত্রী হঠাৎ করেই মুখ দিয়ে গল গল করে তাজা রক্ত বমি করতে শুরু করে এবং সেই অলৌকিক আয়নার ভেতর তান্ত্রিক জার্ভোর বীভৎস মুখ ভেসে ওঠে। জার্ভো হাসতে হাসতে বলে, শ্রী শয়তানের সাথে করা চুক্তি তোমাকে পূরণ করতেই হবে, শয়তান তার পাওনা নিয়েই ছাড়বে। এই বলেই আয়নাটি বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে যায় এবং তার একটা ধারালো কাচের টুকরো সোজা গিয়ে কিরোজোর চোখে ঢুকে যায়। কিরোজো মৃত্যুর ঠিক আগ মুহূর্তে স্ত্রীর হাতে একটি তান্ত্রিক খঞ্জর আর এক পোটলা পবিত্র ভস্ম তুলে দিয়ে কোনো মতে বলে, এটাই শয়তানকে মারার শেষ অস্ত্র। এই বলেই সে শূন্যে ছিটকে পড়ে মারা যায়। অন্যদিকে ঘরের ভেতর ডিনা দাদুর বিছানার নিচ থেকে এক তান্ত্রিক লকেট খুঁজে পায়, আর অ্যান্ডি স্টোররুমের মাটির নিচের গোপন কুঠুরিটা খুলতেই তার চিৎকার আটকে যায়। সে দেখে সেখানে দাদু আর দাদির আসল পচে যাওয়া মৃতদেহ পড়ে রয়েছে। অর্থাৎ শ্রী স্বপ্নে যা দেখেছিল তা একেবারে সত্যি ছিল। বহুদিন আগেই তার দাদু আর দাদিকে খুন করা হয়েছে, আর এতক্ষণ তারা যাদের সাথে ছিল তারা আসলে কোনো মানুষ ছিল না, ছিল জিন বা শয়তানের পুতুল, যারা মৃত শরীরকে নিয়ন্ত্রণ করছিল। ডিনা ঘরের দেয়ালে একটি ক্যালেন্ডার দেখতে পায় যেখানে 30 তারিখের নিচে লাল কালিতে লেখা ছিল গ্যারবাং সুকমা বা আত্মার দরজা। ডিনা কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে কেউ তার মাথায় সজোরে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। একই সময় রান্নাঘরে রানীর চোখের সামনে দাদুর আসল রূপ প্রকাশ পায়। দাদির মাথাটা ধর থেকে কেটে মেঝেতে পড়ে যায় এবং সেই কাটা মাথাটা রানীর দিকে তাকিয়ে হাসতে থাকে। রানী ভয়ে জ্ঞান হারালে হানুম সেখানে এসে রানীকেও অজ্ঞান করে দেয়। অ্যান্ডি যখন জ্ঞান ফিরে পায় সে দেখে সে এবং তার বোন ডিনা শ্মশানের এক গাছের সাথে বাঁধা। হানুম অ্যান্ডির সামনে এসে তার সেই আগুনে পুড়ে যাওয়া বিভৎস রূপটা দেখায়। অ্যান্ডি অবাক হয়ে জিজ্ঞাসা করে সে কিভাবে বেঁচে গেল। হানুম অট্টহাসি দিয়ে বলে, তোদের সেই বিশ্বাস্ত চাকর সেলিমই সেদিন আমাকে অ্যাম্বুলেন্সে করে বাঁচিয়ে নিয়ে এসেছিল। সেলিম আমাকে এই প্রতিশোধের রাস্তা ছেড়ে দিতে বলেছিল, কিন্তু যখন সে আমাকে পুলিশে দেওয়ার হুমকি দেয় আমি তাকে নির্মমভাবে কেটে তার তাজা কলিজা ছিঁড়ে খেয়ে ফেলি। হানুম জানায় সেলিমের কলিজা খেয়ে সে এক ভয়ঙ্কর তান্ত্রিক আচার সম্পন্ন করে এবং তার চিতার ভস্ম দিয়ে
দিয়ে মৃততান্ত্রিক জারভোর আত্মাকে নরক থেকে জ্যান্ত করে নিজের গোলাম বানিয়ে নেয়। জারভোই হানুমকে বলেছিল যে স্ত্রীর বাড়ি সুরক্ষিত, তাই রানের পেটের এই নিষ্পাপ সন্তানকে যদি পূর্ণিমার রাতে শয়তানের কাছে বলি দেওয়া যায় তবে নরকের দরজা বা স্পিরিট অফ গেট খুলে অ্যান্ডির মৃত মা লায়লাকে দুনিয়াতে জ্যান্ত ফিরিয়ে আনা সম্ভব হবে। পূর্ণিমার চাঁদ ঠিক মাথার উপর আসতেই জারভো আর হানুম সেই নরকের দরজা খোলার তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করে। অ্যান্ডি যখন তার অনাগত সন্তানের প্রাণের ভিক্ষা চায় তখন জারভো এই মুভির সবচেয়ে বড় আর ভয়ানক সত্যটা ফাঁস করে। জারভো অ্যান্ডিকে বলে, আজ থেকে বহু বছর আগে তোর মা শ্রী তোর বাবা হারমানকে অন্য মহিলার কাছ থেকে ছিনিয়ে নিয়ে বিয়ে করার জন্য শয়তানের কাছে নিজের প্রথম সন্তানের রক্ত বলি দেওয়ার চুক্তি করেছিল। কিন্তু পরে নিজের সন্তানকে বাঁচাতে শ্রী শয়তানের সাথে পুনরায় চুক্তি বদল করে বলে যে সে নিজের সন্তানের বদলে তার বংশের প্রথম নাতি বা নাতনির রক্ত শয়তানকে উৎসর্গ করবে। এই কথাই ছিল আসল সত্যি, যার জন্য শ্রী এই প্রেগন্যান্সির কথা শুনে এতটা আতঙ্কিত হয়ে পড়েছিল, কারণ ভুলটা ছিল শ্রীর নিজেরই। হানুম আর এক মুহূর্ত সময় নষ্ট না করে কালো জাদুর এক অশুভ আলো রানীর পেটের উপর ফেলে অলৌকিকভাবে রানীর পেট থেকে সেই 2 মাসের জীবন্ত ভ্রূণটিকে বাতাসে টেনে বের করে নেয়। রানী যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। ওদিকে জারভো একটি কালো মোষের গলা কেটে তার তাজা রক্ত সেই নরকের দরজায় ঢেলে দেয়। দেখতে দেখতে শ্মশানের মাটি ফেটে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং সেই বলি দেওয়া মোষের পেট ছিঁড়ে জ্যান্ত হয়ে বেরিয়ে আসে লায়লার সেই ভয়ানক পৈশাচিক আত্মা। ঠিক ওই সময় স্ত্রী সেখানে লুকিয়ে লুকিয়ে পৌঁছায় এবং সুযোগ বুঝে অ্যান্ডি আর ডিনাকে মুক্ত করে দেয়। স্ত্রী নিজের ওপর কেরাসিন তেল ঢেলে নিজেকে পুড়িয়ে এই পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিল, কিন্তু জারভোর আসরিক শক্তির সামনে তারা কেউ টিকতেই পারছিল না। জারভো এখন আর সাধারণ কোনো আত্মা ছিল না, সে আস্ত এক দানবে পরিণত হয়েছিল। শেষ মুহূর্তে শ্রী তার গুরু কিরোজোর দেওয়া সেই পবিত্র ভস্ম বা পাউডার বাতাসে উড়িয়ে দেয়। সাথে সাথে জারভোর সমস্ত অশুভ শক্তি দুর্বল হয়ে পড়ে। শ্রী এক লাফে এগিয়ে গিয়ে কিরোজোর দেওয়া সেই তান্ত্রিক খঞ্জরটি সোজা জারভোর বুকে গেঁথে দেয়। খঞ্জরের অলৌকিক শক্তিতে জারভোর শয়তানি আত্মা এক পলকে পুড়ে ছাই হয়ে যায়। এরপর শ্রী হাতে একটি জ্বলন্ত মশাল নিয়ে সোজা সেই নরকের দরজার দিকে দৌড়ে যায়। অ্যান্ডি আর ডিনা তাকে আটকাতে চিৎকার করতে থাকে, কিন্তু শ্রী নিজের সমস্ত পাপের জন্য শেষবারের মতো সন্তানদের কাছে ক্ষমা চেয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। সে জ্বলন্ত অবস্থায় লায়লার আত্মাকে শক্ত করে জড়িয়ে ধরে সোজা সেই নরকের জ্বলন্ত আগুনের কুণ্ডের ভেতর ঝাঁপ দেয় এবং নিজের জীবনের চূড়ান্ত বলিদানের মাধ্যমে সেই গ্যারব্যাং সুকমা বা স্পিরিট অফ গেটকে চিরকালের জন্য বন্ধ করে দেয়। হানুম এটা দেখে পাগল হয়ে ডিনাকে মারতে গেলে অ্যান্ডি পাশ থেকে এক বিশাল পাথর তুলে নিয়ে সজোরে হানুমের মাথায় আঘাত করে তার মাথাটা একেবারে গুঁড়ো করে দেয়। হানুমের মৃত্যুর সাথে সাথে এই শয়তানি বংশের অভিশপ্ত চক্র চিরদিনের মতো ধ্বংস হয়ে যায়। সিনেমার একদম শেষে আমরা দেখতে পাই অ্যান্ডি, ডিনা এবং মারাত্মকভাবে আহত রানী সেই অভিশপ্ত অতীত আর বাড়িকে পেছনে ফেলে গাড়িতে করে এক নতুন ভোরের দিকে এগিয়ে যাচ্ছে। আর দূর থেকে দেখা যায় শ্রী এবং হারমানের মুক্ত আত্মারা তাদের সন্তানদের সুরক্ষিত দেখে শান্তিতে হাসছে। বন্ধুরা, এই মুভিটি আমাদের শেখায় যে নিজের স্বার্থের জন্য করা পাপের খেসারত একদিন না একদিন দিতেই হতো। সো আজকে এই পর্যন্ত ছিল আমার মুভির এক্সপ্লেন। আশা করি আপনাদের এই এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন এবং দ্য ব্যাড স্পিরিট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে শীঘ্রই।